ফার্স্ট অফ অল আমি কালকে ক্লাসটা ঠিক মতো নিতে পারিনি। আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে MAN 101, যেখানে আছে কি না ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপোলজি, সেই ক্লাসটা দিয়ে সেই পেপারটা দিয়ে আমরা শুরু করব। 5 দিন ক্লাস আছে, একদিন ক্লাস অলরেডি হয়ে গেছে, আর একদিন মানে আর পরপর 4 দিন, মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 4 দিনই ক্লাস আছে আপনাদের সাথে এই পেপারটা। সেটা হচ্ছে 12টা থেকে 1টা। তারপরে আপনাদের সাথে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে, দেখুন আপনাদের আছে একটা সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি, যে পেপারটা আছে তার আবার 5টা ক্লাস আছে পরের উইক থেকে। সেই টাইমিং আর সেই লিঙ্কটা আমি পরে আবার দিয়ে দেবো। আর এই পেপারটা মানে 101-এর ক্লাসটা সবকটাই হচ্ছে এই লিঙ্ক থেকেই হবে প্রত্যেক দিন। ক্লিয়ার? এবার আমি একটু আপনাদের এক্সাম প্যাটার্নটা একটুখানি বলে নিই। আপনাদের যে টোটাল প্রোগ্রামটা আছে সেখানে 80 ক্রেডিট পয়েন্ট আছে। তাতে কি আছে না 18টা পেপার আছে, 18 পেপারস। এবারে কি আছে না প্রত্যেকটা সেমিস্টার তাহলে 20 করে ক্রেডিট আছে। আর আপনাদের দিতে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে 5টা পেপার, সেকেন্ড সেমিস্টারেও 5টা পেপার, থার্ড সেমিস্টারেও 5টা পেপার, আর যে লাস্ট সেমিস্টার আছে সেখানে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, একটা হচ্ছে ডিসার্টেশন পেপার। এগুলোর কোনো থিওরি হবে না, ঠিক আছে? আর একটা হচ্ছে থিওরি হবে, সেই আর একটা পেপার আছে। এইভাবে কি হচ্ছে না 18 পেপার কনসিস্ট। এবারে আর একটা কথা, যে আগে কালকে আমি একটা জিনিস ভুল বলেছিলাম আপনাদেরকে, যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা মানে 4বার পরীক্ষা হবে, 4বারে কিন্তু পরীক্ষা হবে না। ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারের পরীক্ষায় কিন্তু অ্যানুয়ালি হবে। আপনাদের যেমন প্রত্যেকের মনে হয় অ্যাডমিশন হচ্ছে জানুয়ারি 2026, তার মানে আপনারা ডিসেম্বর 2026-এ টোটাল 10টা পেপার ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের পেপার ইচ্ছা করলে দিতে পারেন। আর যদি কোনোটা মনে হয় যে প্রিপেয়ার হয়নি, তাহলে সেটা পরের জুনে গিয়ে ক্লিয়ার করে দিতে পারেন সেই পেপারগুলো। আশা করছি যে পরীক্ষা বা এক্সাম সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা ফার্স্ট সেমিস্টারে আসি। ফার্স্ট সেমিস্টারে 5টা পেপার রয়েছে, 101, 102, 103, 104, 105। 101 হচ্ছে ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপোলজি। সেখানে আমরা সাবজেক্টটা সম্পর্কে অনেকেই আছে কি না যারা বিএসসি বা মাস্টার্স অনেকেই কি করে ফেলেছেন, যেমন সুরজিৎ দা পিএইচডিও করে ফেলেছেন। সুরজিৎ দার সাবজেক্ট কি? না ম্যাডাম, আমার সাবজেক্টে পুরো আলাদা। আমি একজন ডাক্তার। আমার আমি যেহেতু মানে ডেন্টাল সার্জন প্লাস ও ওরাল প্যাথোলজিস্ট, ও আমি আমি কাজ করছি ভেবেছি। ফরেন্সিকের ওপরে, ফরেন্সিক ডেন্টিস্টির ওপরে। তাই আমার আচ্ছা ফরেন্সিক আচ্ছা অ্যানথ্রোপোলজিটা লাগবে আমার সাবজেক্ট, সেই জন্য অ্যানথ্রোপোলজিটা করছি। আচ্ছা আচ্ছা, আমি ডক্টর দেখে ভাবলাম যে পিএইচডি, সেই জন্য আমি জিজ্ঞাসা না, আমি করলাম। পিএইচডিও, আমি পিএইচডি প্লাস ডাক্তার, মানে আচ্ছা দুটোই আচ্ছা। করা আমার। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো তাহলে দেখা যাচ্ছে কি না সবাই অনেকেই কি আছে না ভ্যারিড ফিল্ড থেকে এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা চুজ করেছো। তো বেশিরভাগই আরও কিছু আছে যারা ডাব্লিউবিসিএস বা আইএস ইউপিএসসি দেবে, তো তার অপশনাল পেপার যেহেতু অ্যানথ্রোপোলজি আছে, সো এটাকেও মাস্টার্স করে নি। এমনি অনেক এগুলোতে স্টুডেন্ট পাই আমরা। তো যাই হোক না কেন, সেই জন্যই যেটা ফার্স্ট পেপার দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি কি, তার সাবজেক্টটা পড়তে গেলে তার এইম, স্কোপ, মেথডস, ব্রাঞ্চেস, এই সমস্ত রিলেটেড জিনিসগুলো আমরা কি পড়বো না এই পেপারটা পড়বো। নেক্সট হচ্ছে 102। 102-তে দেখবো কি না অ্যানথ্রোপোলজির, আমি এক্ষুনি পড়াচ্ছি, 4টে মেন ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, একটা সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি, একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এই যে 4টে ব্রাঞ্চ আছে তার মধ্যে এই যে 3টে ব্রাঞ্চ, এই 3টে ব্রাঞ্চ নিয়ে এই পেপারগুলো, এই পেপারগুলোর ওভারঅল আইডিয়া দেওয়া আছে এই পেপারে। লাস্টেরটা হচ্ছে আমরা জানি যে অ্যানথ্রোপোলজি ডিল করে কাকে নিয়ে, হিউম্যানকে নিয়ে। পার্টিকুলারলি আমরা বেশিরভাগ ইন্টারেস্ট হচ্ছে কি না প্রিমিটিভ পিপল এবং অ্যানশিয়েন্ট যারা রয়েছেন
সেই সমস্ত ব্যাকওয়ার্ড যে কমিউনিটি তাদেরকে নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড। সো একটা টোটাল পেপারই রয়েছে কি না ট্রাইবস ইন ইন্ডিয়া নিয়ে, তাদের প্রবলেমস, তাদের কাদের বলে, তারা কোথায় থাকে, তাদের ইকোনমি কি, পুরো টোটাল জিনিসটাকে নিয়ে কি আছে ওই পেপারটা। এবারে আমরা আসি আমি যে পেপারটা পড়াবো, আমি 5টা পেপারই পড়াবো হয়তো আপনাদের। ব্লক 1, ব্লক এই পেপারটা কি আছে না 4টে ব্লক আছে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4। সেখানে 16টা ইউনিট রয়েছে। Block 1 consists of 1, 2, 3 units. The first unit consists of defining anthropology. এখানে একটা কোয়েশ্চেন মানে কথা বলি, সেখানে যদি দেয় ডিফাইন অ্যানথ্রোপোলজি, তাহলে আমরা কি করব না যারা ডেফিনেশন দিয়েছেন অ্যানথ্রোপোলজিস্ট হিসাবে অ্যানথ্রোপোলজির সেই ডেফিনেশনগুলোই কিন্তু লিখতে হবে। আর যদি আনসার কোয়েশ্চেন এমনি ভাবে দেয় যে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি, তাহলে আপনারা আপনাদের মতো করে একটা ডিফাইন করে দিতে পারেন। কিন্তু ডিফাইন বললে পার্টিকুলারলি এই ওয়ার্ডটা ইউজ করলে আমাকে কিন্তু কোনো কোটেশনের মধ্যে যে ডেফিনেশনগুলো আছে সেগুলোকে বলতে হবে। ইউনিট 2-তে আছে কি না অ্যানথ্রোপোলজি অ্যাজ আ সায়েন্স। অ্যানথ্রোপোলজি এখানে আপনাদের ডিগ্রিটা দিচ্ছে কি না আর্টস, মাস্টার অফ আর্টস, কিন্তু আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি আমরা ডিগ্রি পেয়ে এসেছি কিন্তু মাস্টার অফ সায়েন্স। তাহলে অ্যানথ্রোপোলজি এই সাবজেক্টটা আমরা দেখব একজন ডিফাইন করেছিলেন যে অ্যানথ্রোপোলজি ইজ দ্য টোটাল সায়েন্স অফ ম্যান। তাহলে সেই ক্ষেত্রে অ্যানথ্রোপোলজিকে আমরা কেন সায়েন্স বলছি সেটাকে আমরা এখানে পড়ব। নেক্সট হচ্ছে ইউনিট 3। যে কোনো সাবজেক্টেরই কি থাকে, একটা হিস্ট্রি থাকে, ডেভেলপমেন্ট থাকে। আমরা সেটাকে যদি না জানি তাহলে আমরা প্রেজেন্ট সিচুয়েশনে আসতে পারি না। সো কীভাবে অ্যানথ্রোপোলজি ইমার্জ করেছে অ্যাজ আ সাবজেক্ট হিসাবে আমরা ইউনিট 3-তে সেটা দেখব। নেক্সট ব্লক 4-এ ব্লক 2-তে 8টা ইউনিট আছে, তার মধ্যে 4, 5, 6, 7 এই 4টে ইউনিটই হচ্ছে কি না অ্যানথ্রোপোলজির যে মেইন ব্রাঞ্চগুলো আছে, আবার তাদেরও কি আছে সাব ব্রাঞ্চ আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর লাস্ট ইউনিটে আমরা দেখছি অ্যানথ্রোপোলজি এখন তো ভীষণভাবে ভাস্ট এবং পপুলার, সুতরাং আরও কি হয়েছে ওই 4টে ব্রাঞ্চ ছাড়া আরও কিছু ব্রাঞ্চ ডেভেলপ করেছে, সেগুলোর কথা আমরা এখানে পড়ব। নেক্সট ব্লক 3-তে আছে কিনা ফিল্ড ওয়ার্ক ট্র্যাডিশন। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যেমন একটা ইউনিকনেস আছে, আমাদের সাবজেক্টেরও কি আছে একটা ইউনিকনেস আছে। আমরা কি করি না স্টাডি অফ ম্যান। সো স্টাডি অফ ম্যান বলতে আবার বলছি কি না ইটস আ সায়েন্স সাবজেক্ট। সো আমাদের ল্যাবরেটরি কোথায়, আমাদের ল্যাবরেটরি কোথায় না হিউম্যান যেখানে থাকে। তাহলে আমরাও কি করতে পারি না তাদেরকে ডেকে এনে বলতে পারি না চলো আমরা তোমার ওপর ল্যাবে এক্সপেরিমেন্টস করবো, এইভাবে কথা কিন্তু বলতে পারি না। বা আমরা কি দেখতে চাই না তাদের লাইফস্টাইল, তাদের পলিটিক্যাল সিস্টেম, তাদের ম্যারেজ প্যাটার্ন, তাদের লাইফস্টাইল, এগুলো। সো এইগুলো তো একটা ল্যাবরেটরিতে এনে দেখা সম্ভব না। তো এগুলোকে দেখতে গেলে আমাকে কি করতে হবে না তাদের কাছে যেতে হবে। সো সেটাকেই আমরা কি বলি ফিল্ড বলি। ওকে, সো সেই কিভাবে ফিল্ড ওয়ার্ক ইমার্জ করেছে আমরা এখানে পড়বো। নেক্সট হচ্ছে এথনোগ্রাফি। এথনোগ্রাফি হচ্ছে স্টাডি অফ ডিটেইলিং অফ আ পার্টিকুলার কমিউনিটি, ডিটেইল স্টাডি অফ আ পার্টিকুলার কমিউনিটি। আমরা কিন্তু অ্যানথ্রোপোলজিস্টরা তাই করি। নেক্সট হচ্ছে কি মেথডস, টেকনিক্স, টুলস অ্যান্ড ডেটা কালেকশন। প্রত্যেকটা এই যে আমরা হিউম্যানের ওপরে ডেটা কালেক্ট করব, আমরা কিন্তু রিপোর্টারের মতো কখনোই গিয়ে বলি না চলো আপনাদের কি হয়েছে আপনারা বলুন তো, আপনারা কত টাকা পান বলুন তো, এইসব কিন্তু আমরা বলি না। আমরা তার আগে কি করি না র্যাপোর্ট এস্টাবলিশমেন্ট করি, অর্থাৎ ফ্রেন্ডশিপ আগে বন্ডিংটা তৈরি করি। যখনই বন্ডিংটা তৈরি হয়ে যায় তখন আমরা গল্পের ছলে আমাদের কি দরকার সেই ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে চলে আসি। তো সেটারই কি আছে না কতগুলো মেথড আছে, টেকনিক্স আছে, টুলস আছে, যেটা কি করেছে অ্যানথ্রোপোলজিস্টদের অন্যান্য যে কোনো ফিল্ড থেকে আলাদা করেছে। তাহলে এই জায়গাটা আমরা এখানটায় পড়ব। তারপরে ব্লক 4, ব্লক 4-এ কি আছে না কলোনিয়াল টাইমে অ্যানথ্রোপোলজি কি করেছে না সব থেকে বেশি ডেভেলপড করেছে। কেন করেছিল তার কারণ আমরা এখানে খুঁজবো। নেক্সট আমরা দেখব ক্যাপিটালিজম, মডার্নিটি, গ্লোবালাইজেশন, মার্জিনালাইজেশন, এগুলোর কি ইম্প্যাক্ট পড়েছে হিউম্যান সোসাইটির ওপরে, আর তার কনসিকুয়েন্সই বা কী হয়েছে সেটা আমরা এখানে দেখব।
Next, Unit 14 আছে কি না tribes in a plural world, and Unit 15 and 16 deals with environment and climate change and the effect of environment on health. So these are the gist of this paper. So now today class I will try to give you just a structure of anthropology in a nutshell. So anthropology, it's a study of man. It consists of two Greek words, anthropos means man and logos means science. So in literal meaning, it said that it is the science of man. এবারে আপনারা দেখুন সায়েন্স অফ ম্যান যদি আমি বলি অ্যানথ্রোপোলজিকে, তো সায়েন্স অফ ম্যান বায়োলজি হতো, সাইকোলজিও তো সায়েন্স অফ ম্যান, হিস্ট্রি, জিওগ্রাফি এরাও তো সায়েন্স অফ ম্যান, ম্যানকে নিয়েই এরা ডিল করে। তাহলে সেখানে অ্যানথ্রোপোলজির ইউনিকনেস কোথায়? এবার ধরুন আমি ফিনান্সকে বললাম, ফিনান্স তুই তোকে ইন্ট্রোডিউস করতো, তো ইন্ট্রোডিউস করতে গেলে ও মজা করে আমাকে বলতে পারে, ম্যাম আমি অ্যানিমাল কিংডমে বিলং করি, আমি একটা হিউম্যান স্পিসিস, বলতেই পারে। আবার বলতে পারে যে ম্যাম আমার ফ্যামিলি হচ্ছে এখানে আমি এখানে থাকি, আমার বাবার নামেই আমার আমি এই রিলিজিয়নে বিলং করি, এইভাবেও তো ওকে ডিফাইন করতে পারে। সো দেখুন একমাত্র হিউম্যান কি করতে পারে, হিউম্যান হচ্ছে কি না দুভাবে তাকে কি করতে পারে না ডিফাইন করতে পারে। সো ম্যান তার কি আছে না পুরো ওয়ার্ল্ডে তার দুটো পজিশন আছে, অ্যানিমাল কিংডমে অ্যাজ আ অ্যানিমাল অ্যান্ড ইন আ সোসাইটি অ্যাজ আ হিউম্যান বিইং। তাহলে অ্যানথ্রোপোলজি কি করে? অ্যানথ্রোপোলজি হচ্ছে হিউম্যানের এই দুটো অ্যাসপেক্ট, দুটো পজিশনকেই একসাথে তুলে ধরে, সেটাই হচ্ছে কি আমাদের ইউনিকনেস। আপনি দেখুন বায়োলজি, সাইকোলজি এটা কি করছে, শুধুমাত্র হিউম্যানের একটা অ্যাসপেক্টকে নিয়ে ডিল করে, কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু পুরো জিনিসটাকে নিয়ে ডিল করছি, অল অ্যাসপেক্ট থেকে ডিল করছি, সেই জন্য এটাকে কি বলছি, হোলিস্টিক অ্যাপ্রোচ। আমি কিন্তু ব্লক 2টা আর ব্লক 1টা আজকে কভার করার চেষ্টা করছি। সো ডেফিনেশনের কথা বলতে আমি এখানে 4টে ডেফিনেশন দিয়েছি, তার মধ্যে নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলছি অ্যানথ্রোপোলজিকে ডিফাইন করতে গেলে যেগুলো দরকার সেগুলো কিন্তু সবকটার মধ্যে নেই। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ইভলভ করছে আমার ডেফিনেশনটাও, কারণ অ্যানথ্রোপোলজির মেইন এম কি না ইভলিউশন স্টাডি করা, আর একটা হচ্ছে কি না ভ্যারিয়েশন স্টাডি করা। সো কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি অ্যানথ্রোপোলজির যে ডেফিনেশন দিয়েছে সেখানে আমরা কি বলছি, স্টাডি অফ ম্যানকাইন্ড especially of its societies and customs, study of structure and evolution of man as an animal. It's a complete definition. But Kroeber, he was a famous social anthropologist. তার ডেফিনেশনে তিনি কি বলেছেন দেখুন, anthropology is the science of groups of men and their behavior and production. সো যেহেতু তিনি সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট, সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট, সুতরাং ওই অ্যাসপেক্টটা নিয়ে উনি বেশি ইন্টারেস্টেড ছিলেন, সেই জন্য অ্যানথ্রোপোলজিকে তিনি তার মতো করে ডিফাইন করেছেন। হার্টসকভিটস, whereas he was a famous physical anthropologist, তিনি আবার কেমনভাবে ডিফাইন করেছেন দেখুন, অ্যানথ্রোপোলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য মেজারমেন্ট অফ হিউম্যান বিইং। তার মানে বডিলি যে মেজারমেন্টস সেগুলো নিয়ে যে ডিল করে সেটাকেই উনি বলেছিলেন কি না অ্যানথ্রোপোলজি। সো আমরা যদি দেখি ইন ট্রুয়ার সেন্স এই দুটো ডেফিনেশনই অ্যানথ্রোপোলজিকে ট্রুভাবে ডিটেক্ট করে না। তো whereas অনেক পরে জেকব অ্যানস্টন যে ডেফিনেশনটা দিয়েছিলেন সেখানে কি বললেন দেখুন, anthropology is the scientific study of the physical, social and cultural development and behavior of human beings since their appearance on this earth. দেখুন এখানে কি বলেছে না ফিজিক্যাল, সোশ্যাল, কালচারাল, অর্থাৎ সমস্ত অ্যাসপেক্ট থেকে কি করছে ও হিউম্যানকে স্টাডি করে। আর কি করছে না আমরা পাস্টটা সম্পর্কেও যতটা ইন্টারেস্টেড ঠিক ততটা সম্পর্কে ইন্টারেস্টেড কি সম্পর্কে না আমরা প্রেজেন্টটা সম্পর্কেও ইন্টারেস্টেড। এইটুকুনি জিনিস কি বোঝা গেল? একটুখানি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হলে ভালো হয়। Yes, ma'am. Yes, ma'am.
আচ্ছা, কেউ না বেরোবেন না, ক্লাসটা শেষ হয়ে গেলে আমি একটা স্ক্রিনশট নেব অ্যাটেন্ডেন্সের জন্য। ওইভাবে বলে বলে অ্যাটেন্ডেন্স নিতে গেলে প্রচুর সময় যাবে। কেউ বেরোনোর আগে প্লিজ আমাকে একবার নক করে দেবেন। নেক্সট হচ্ছে এইম। প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি বলেছি যে এই পার্টিকুলার পেপারটা অ্যানথ্রোপোলজিকে কি করছে না পুরোপুরি জানাচ্ছে যে কি জিনিসটা। সো ওর কি আছে, কিছু এইমস আছে, কিছু অবজেক্টিভস আছে। আমি বললাম ওর দুটো অবজেক্টিভস আছে, একটা কি করা না ইভলিউশন স্টাডি করা, আর একটা কি করা না ভ্যারিয়েশন স্টাডি করা। সো ইভলিউশন অ্যান্ড ভ্যারিয়েশন এটাও যদি বলি তাহলে আমরা পড়ে এসছি সুরজিৎ দায় যেমন বায়োলজিতে পড়ে এসছেন কি না ইভলিউশনারি থিওরি। সো ইভলিউশনারি থিওরি বলতে আপনাকে যদি আমি বলি তাহলে আপনার মাথায় কি আসবে, নিশ্চয়ই লামার্ক, ডারউইন এদের কথাই আসবে। কিন্তু আমরা অ্যানথ্রোপোলজিতে যখন আমরা ইভলিউশনারি থিওরি বলি তখন কিন্তু আমরা শুধুমাত্র বায়োলজিক্যাল থিওরিকে বুঝি না। কারণ এই যে আমাদের ম্যারেজ সিস্টেম, আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, পলিটিক্যাল সিস্টেম, এগুলো তো ইভলিউশন হয়েছে, তাই না? সো এগুলোও তো হিউম্যানকে ডিফাইন করছে। তো আমরা যে ইভলিউশনটার কথা বলি সেটাকে কি বলি, বায়ো কালচারাল ইভলিউশন। কারণ ফর হিউম্যান ইজ দ্য অনলি অ্যানিমাল on which biology and culture both combinedly affect to take him in the modern position. আমি একটা এক্সাম্পল দিই, আপনারা দেখুন, যদি দেখেন আমি প্রথমে যে ছবিটা দিয়েছি এইটা হচ্ছে কি না প্রিমিটিভ ম্যান, ঠিক আছে? সো প্রিমিটিভ ম্যানের পশ্চার বা ওর যে বায়োলজিক্যাল স্ট্রাকচার সেটার সাথে এই যে মডার্ন ম্যান তার কিন্তু অনেকগুলো ডিফারেন্স আপনাদের চোখে পড়বে। তার মধ্যে প্রথমেরটা যেটা চোখে পড়ছে কি দেখুন, জার্টিং হেড, সামনের দিকে কি হচ্ছে হেডটা এগোনো। এই যে লোয়ার জ, এই লোয়ার জটা কিন্তু ম্যাসিভ। এই যে ঘাড়ের কাছে যে নেক মাসল এটাও কিন্তু হেভি। সো এদের যে পশ্চারটা এটাকে কিন্তু এই যে পারফেক্ট ইরেক্ট পশ্চার এটা কিন্তু ওদের মধ্যে নেই। সো এটা হওয়ার কারণ কি, মানে এইখান থেকে যে এখানে যে জাম্প খেয়ে গেছে সেটা শুধুমাত্র যে বায়োলজিক্যাল তার ইভলিউশন হয়েছে তা না, কিছু কালচারাল ফ্যাক্টরস কি করেছে না তাকে কিক করেছে এই পজিশন থেকে এই পজিশনে যাওয়ার জন্য। একটা গল্প বলি, আদিম মানুষ বা প্রিমিটিভ ম্যান তাদের ইটিং হ্যাবিট সেটাও তো একটা কালচারের পার্ট হচ্ছে কি আমাদের ফুড হ্যাবিট। সো তারা কি খেত, আদিম মানুষ কি খেত? Raw meat and Yes. leaves. সো র মিট, আমি এই আনসারটাই চাইছিলাম পার্টিকুলারলি। সো র মিট খেতে গেলে আমার কি দরকার না, এই যে টিথের সাইজ সেটা কি হচ্ছে ম্যাসিভ হয়েছে। এই টিথের ম্যাসিভ সাইজ থাকার জন্য এই যে লোয়ার জ এটা ওদের কি না হেভি, এটা হেভি হওয়ার জন্য এই নেক মাসেলটা ওদের কি আছে না হেভি। এবার আমরা যখন 9-10-এ পড়তাম তখন সব বই খাতা স্কুলে নিয়ে যেতে হতো। ওই ভারী ভারী বইগুলোকে যখন আমরা ব্যাগে করে নিয়ে যেতাম আমরা কি করতাম, সামনের দিকে ঝুঁকে ঝুঁকে যেতাম, তাই না? সো এই নেক মাসেলটা হেভি হওয়ার জন্য এই প্রিমিটিভ ম্যানও কি হচ্ছে সামনের দিকে ওর কি হচ্ছে না ফেসটা এগিয়ে এসছে। সো এটাকে আমরা কি বলি, প্রগন্যাথাস ফেস। এই প্রগন্যাথাস ফেসের জন্য দেখো এইখান থেকে একটা লোড লাইন কিন্তু ডেভেলপ করেছে, যার ফলে কি হচ্ছে ওরা পুরোপুরি দু পায়ের উপরে পুরো ওয়েটটাকে ওরা ক্যারি করছে না, কারণ মাথাটা কি আছে না বেরিয়ে এসছে। সো এখান থেকে কি হচ্ছে আর একটা ওয়েট লাইন ডেভেলপড হয়েছে। এর ফলে কিছুটা যাওয়ার ফলে কি হতো না তারা কিন্তু হাত দুটোকে ফেলে দিত, অর্থাৎ এদের পারফেক্ট ইরেক্ট পশ্চার অ্যান্ড বাইপেডাল লোকোমোশন ছিল না। এরপরে কি হয়েছে না ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, তার মানে কি না সেটা হচ্ছে কি না বায়োলজিক্যাল একটা গ্রোথ, বায়োলজিক্যাল একটা ইভলিউশন। এই যে ব্রেনের ডেভেলপমেন্ট হওয়ার জন্য সে কি করলো না, সে কিন্তু ফায়ার ডিসকভার করলো। তাহলে সেটা কি একটা কালচারাল ইভলিউশন। এই কালচারাল ইভলিউশনটা তার বায়োলজিটাকে চেঞ্জ করে দিল, কারণ সে তখন কি করছে না সে তখন কিন্তু রোস্টেড মিট খাচ্ছে, তার জন্য কি হচ্ছে না তার টিথের সাইজটা রিডাকশন হচ্ছে। সো লোয়ার জটাও আস্তে আস্তে দেখো কমছে, নেক মাসলটাও কি হচ্ছে কমছে, অর্থাৎ এই যে হেডটা কি হচ্ছে পুরোপুরি ভার্টিক্যালি
প্লেসড হচ্ছে ভার্টিব্রাল কলামের ওপরে। তার ফলে কি হচ্ছে, এক্সট্রা কোনো লোড লাইন ডেভেলপ করছে না। এর ফলে কি হচ্ছে না, পুরোপুরি বাইপেডাল লোকোমোশন পাচ্ছে, হ্যান্ড দুটো ফ্রি হয়ে যাচ্ছে, আর ওর ইরেক্ট পশ্চার হচ্ছে। তাহলে হিউম্যানের ক্ষেত্রে কিন্তু এই ইভলিউশনটা সম্ভব। তাই জন্য আমরা কি বলছি একে বায়ো কালচারাল ইভলিউশন। কখনো বায়োলজি কিক করছে কালচারাল ইভলিউশনকে, আবার কখনো কখনো কালচার কিক করছে বায়োলজিকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমি বললাম কি না, আর একটা অবজেক্টিভ হচ্ছে কি না ভ্যারিয়েশন স্টাডি করা। সো ভ্যারিয়েশন হিউম্যান টু হিউম্যান তো প্রত্যেকের ভ্যারিয়েশন। এখানে আমরা 17 জন জয়েন করেছি গ্রুপটার, যদিও 27 জনের গ্রুপ আর 10 জন কোথায় আমি জানি না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের মধ্যেই আমি কি দেখবো না, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন আছে, সেটা বায়োলজিক্যালি তার হাইটে, ওয়েটে, স্কিন কালারে, সব কিছু যে বায়োলজিক্যাল ফিচার্স তার মধ্যে কি আছে না ভ্যারিয়েশন আছে। আবার আমরা দেখবো না তারা কি ডিফারেন্ট কালচার থেকে বিলং করে বা ডিফারেন্ট রিলিজিয়ান গ্রুপ থেকে কি করে না বিলং করে, তাহলে সেটা কি না তার কালচারাল ভ্যারিয়েশন। তাহলে হিউম্যান ভ্যারিয়েশন বলতে আমরা কি বুঝি না বায়ো কালচারাল ডাইভার্সিটি। ক্লিয়ার? সেই জন্য এর অবজেক্টিভস আমরা কি বললাম না বায়ো কালচারাল ইভলিউশন স্টাডি করা, আর একটা হলো কি না বায়ো কালচারাল ভ্যারিয়েশন স্টাডি করা। এবার আমরা এইমস দেখি আর কি আছে। তো দেখো, anthropologists study human behavior not concerned with particular man as such but with men in groups. আমরা কখনোই কি করি, ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। আমরা যখনই কাউকে স্টাডি করি তখন কি না একটা কমিউনিটির কিছু মেম্বার্সকে নিয়ে, একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালসকে নিয়ে। ওকে, so anthropology may be defined briefly as the science of groups of men, not individual man. Psychology কিন্তু ইন্ডিভিজুয়ালি ম্যানকে নিয়ে স্টাডি করে। নেক্সট হচ্ছে কি আর কি এইমস আছে, unlike many other subjects such as physiology, psychology, pathology, economics, sociology, all are dealt with human, each of which confines to one aspect only. Yes, but anthropology studies various aspects of man. So anthropology is the science which comes nearest to the total study of man. Thus it may be defined as man in its totality. So these are the two aims of anthropology. So what is the scope of anthropology? Anthropology is both called biological science and social science. So why biological science? It deals on the one hand with man as a member of the animal kingdom, and on the other, why it is a social science? Now it deals with man's behavior as a member of society. And also it studies both the structural evolution of mankind and the growth of civilization are studied from the earliest times of which any record survives to the present. Similarly, in this concern with the contemporary human groups and civilization, the anthropologist places particular emphasis on comparative study. এক্ষুনি বলছি এটা আমি কি বললাম, কম্পারেটিভ স্টাডি বলতে আমাদের কি আছে না 6টা মেন পার্সপেক্টিভ রয়েছে যেটা অ্যানথ্রোপোলজির স্কোপটাকে ডিফাইন করে, অ্যান্ড দিস 6 perspective also make anthropology unique from the other subject also. So first of all, its perspective is holistic. I just described it, that anthropology not only studies man only one aspect, it studies man in all aspects. Thus it is called holistic perspective. And in comparative, when we study the variation, so we must compare one group of individuals to others, and the individuals of past time with the modern time. So this perspective is known as comparative aspects. Next, it has some subsystems and process to describe the changes, and it has two particular perspective that is called emic and etic approach. What is emic and etic approach? Emic approach, when we studied a community or group of individuals from their point of view. So this approach is called emic approach. And what is etic approach? We as an outsider
studied a particular community from the researcher's point of view. That is ethic approach. Next one, anthropology studies the detailed of a particular topic or particular incident. For this, it helps case study methods to collect data in this aspect. And the another one is field work. So these 6 perspectives make the anthropology unique from the other subjects. So there are 2 approaches of studying anthropology. One is comparative approach and another is holistic approach. I just described it. Next, branches of anthropology. এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন কি হচ্ছে না অ্যানথ্রোপোলজি ভীষণ একটা নিউয়ার সাবজেক্ট। অনেকেই যখন আপনারা বলবেন যে মাস্টার্স করছো কি নিয়ে, অ্যানথ্রোপোলজি, সেটা আবার কি সাবজেক্ট, এটা কিন্তু অনেকের কাছ থেকেই আমরা শুনি এখনো স্টিল নাও। তাহলে কি হচ্ছে না, যেমন জুলজি, বটানি, যেগুলো বায়োলজির আর অন্য ব্রাঞ্চগুলো রয়েছে তার তুলনায় অ্যানথ্রোপোলজি কিন্তু সেইভাবে পপুলারিটি গেইন করেনি। তো দেখো, যখন একটা জিনিস খুব অল্প লোক জানে তখন কিন্তু সেখানে কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে না। যেই মুহূর্তে কি হয়ে যায় না, অনেকগুলো ইন্ডিভিজুয়াল সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে যায়, তখনই কি হয় না, তাদের মধ্যে কনফ্লিক্ট অ্যারাইজ করে। তো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যখনই সে কি করছে না, সে তার পপুলার হচ্ছে আস্তে আস্তে, তখনই তার মধ্যে 3টে গ্রুপ অফ থটস অ্যারোজ করেছিল। একটা ব্রিটিশ স্কুল অফ থটস, একটা আমেরিকান স্কুল অফ থটস, আর একটা হচ্ছে জার্মান স্কুল অফ থটস। জার্মান স্কুল অফ থটস অনেক পরে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডেভেলপ করেছিল। তো এই ক্ষেত্রে ব্রিটিশ স্কুল অফ থটস প্রথম অ্যারোজ করে। সো তারা কি করেছিল না, অ্যানথ্রোপোলজিকে 3টে ব্রাঞ্চে ডিভাইড করেছিল। একটা হলো কি না ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, একটা কালচারাল অ্যানথ্রোপোলজি, আর একটা হলো আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। সো এই যে বললাম আর একটা স্কুল অফ থটস, আমেরিকান স্কুল অফ থটস, তারা বললো না, 4টে ব্রাঞ্চে আমরা ডিভাইড করব। সো কি একটা হলো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, একটা সোশ্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি সব কিছু বুঝে যাচ্ছে? কেউ কারোর কোনো কোয়েশ্চেন নেই মধ্যখানে? Why didn't the British anthropologists consider linguistic anthropology as a part? They included it in cultural anthropology because they thought language is the factors of culture. So they included it. Thank you. So American School of Thoughts divides anthropology in 4 fields. One is biological anthropology, social anthropology, archaeological anthropology and linguistic anthropology. So আমরা কাকে নিয়ে পড়াশোনা করব, বা আমাদের যদি কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, আমরা কার কথা লিখব? আমরা লিখব কার কথা না, ফ্রাঞ্চ বোয়েস। তিনিও কি ছিলেন একজন আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট। তিনি কি করেছিলেন, একটা 4-fold অ্যাপ্রোচ দিয়েছিলেন, 4-fold ক্লাসিফিকেশন দিয়েছিলেন। সেখানে তিনি অ্যানথ্রোপোলজিকে 4টে ভাগে ডিভাইড করেছিলেন। One is biological or physical anthropology, one is socio-cultural anthropology, archaeological anthropology and linguistic anthropology. Okay? So now the biological anthropology. So Blumenbach, he is called father of physical anthropology. According to White, he was a leading physical anthropologist. He defined physical anthropology as the study of bodily appearance of man. So in a nutshell, what biological anthropology deals with? It is the study of the past and present evolution of the human species and is especially concerned with understanding the causes of present human diversity. So, in one words, physical or biological anthropology deals with biological evolution of man and biological variation of man. Clear? So, what are the aims of biological anthropology? Biological anthropology seeks to understand how humans adapt to diverse environment. Human is the only species
If you if I ask you the question, where do you find human? 1 minute, কারেন্ট চলে গেছে। একটু ওয়েট, একটু ওয়েট করে যাও, কারেন্ট চলে গেছে। আমি মোবাইল থেকে লিংক করছি, একটু। সো দেখতে পাচ্ছ এবার? আমি আমি বলতে পারছি না যে রেকর্ডিংটা এরপর থেকে থাকবে কিনা, তা আমি পাঠিয়ে দেবো লিঙ্কটা, তাহলে দেখে নিও। হ্যাঁ, সো দেখো, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির এইমস অফ বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি আমরা কি বলছি না, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট সিক টু আন্ডারস্ট্যান্ড হাউ হিউম্যানস, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি যদি আস্ক করি তোমাদের যে হিউম্যানকে তোমরা কোথায় পাবে, সো তোমরা কি বলবে না থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। কিন্তু ওয়ারেস আমি যদি বলি যে তোমরা একটা টাইগার বা একটা মাঙ্কিজ তাকে কোথায় পাবে, তোমরা কিন্তু পার্টিকুলার একটা লোকেশন বলবে, তাই না, এই এরিয়াতে আমরা তাকে পাবো। কিন্তু হিউম্যান কি করে না, সমস্ত ক্লাইমেটিক কন্ডিশনে এবং সমস্ত জায়গায় নিজেকে স্প্রেড করে নিয়েছে। তার মানে কি, ডাইভার্স এনভায়রনমেন্টের সাথে সে নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছে। সো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিস্টরা সেটা আবার দেখে যে কিভাবে হিউম্যান ডিফারেন্ট এনভায়রনমেন্টে কি করেছে না, নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছে। নেক্সট ওয়ান কি, নেক্সট ওয়ান হচ্ছে হাউ বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল প্রসেসেস work together to shape growth, development and behavior. So there is one particular sub-branches of biological anthropology which deals with human growth and development. In addition, they are biological anthropologists also interested in biological origins, evolution and variation. So they give primary attention to investigating questions having to do with evolutionary theory, our place in nature, adaptation and human biological variation. সো এই সমস্ত জিনিস আমরা শিখতে গেলে অ্যানথ্রোপোলজিস্টকে কি করতে হচ্ছে, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির ফিল্ডটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার দেখো, যখন আমরা ছোট ছিলাম তখন কি হতো, আমাদের যদি পেট খারাপ হতো তখনও আমরা একটা ডক্টরের কাছেই যেতাম। আবার যদি কি হতো না, আর কিছু প্রবলেম হতো, জ্বর টর হতো, তাহলেও কি হতো, আমরা ওই ডক্টরের কাছেই যেতাম। কিন্তু এখন যদি তোমরা খেয়াল করে দেখো, সুরজিৎদা ভালো বলতে পারবেন,
একটা কার্ডিয়াক সার্জন, তার মধ্যেও আবার কি আছে না অনেক ডিফারেন্স আছে, কেউ সার্জারির ডক্টর, কেউ আবার কি আছে মেডিসিনের ডক্টর। সো যত আমার জিনিসটা কি হচ্ছে ডেভেলপ করে, তত কি হয় না নিত্য নতুন ব্রাঞ্চগুলো ডেভেলপ করতে শুরু করে। সো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিরও যখন স্কোপগুলো বা স্কোপটা অনেক বেড়ে যাচ্ছে, তখন কি হলো না ডিফারেন্ট স্পেশালাইজেশন চলে এলো। তো স্পেশালাইজেশনের মধ্যে আমরা দেখি কি না কতগুলো ব্রাঞ্চের মধ্যে ডেভেলপ করতে শুরু করলো। সেখানে আমরা দেখছি কি কি আছে। ফার্স্ট এরটা হচ্ছে কি না প্যালিও অ্যানথ্রোপোলজি। সো হোয়াট ইজ প্যালিও অ্যানথ্রোপোলজি? প্যালিও অ্যানথ্রোপোলজি is the subject matter which deals with the primitive man. Paleo means primitive. So primitive man কে নিয়ে ডিল করে যে ব্রাঞ্চটা, তাকে আমরা কি বলছি প্যালিও অ্যানথ্রোপোলজি। So it deals with numerous fossil remains. Next one is human genetics. It deals with the evolution, biological evolution and biological variation of man. আমরা কি বলি যে হিউম্যানের যে কোনো ক্যারেক্টার্স, ইভেন অনেকেই আছে কিনা এখানে খুব এক্সপ্রেসিভ, আবার অনেকেই আছে কি খুব টিমিড। সো এর পিছনেও আমরা কি বলি না জিন হচ্ছে রেসপন্সিবল। সো জিন, the subject matter which studies gene is called human genetics. The next one is ethnology. Ethnology deals with the various groupings of human which we call race and their behavior. Next one is anthropometry. Anthropometry deals with the measurements on living as well as dead human body. Primatology, it deals with primates, their behavior, their structures, their characters and their classification. Why we study primate? Because human in a animal kingdom, in the taxonomic classification, human are placed in the order primates with monkeys and apes as their fellow mate. So we studied primatology to learn about the evolution and the variation with them. The next one is osteology. So osteo means bone. So osteo means bone. We studied in this branch the different structures of bones, their place and their functions in human anatomy. The next one is human ecology. It deals with the relationship between environment and human. Then forensic anthropology, which Shurajita is very much interested in that. So in forensic anthropology, we applied the physical anthropologist methods and techniques to identify the dead human body, as well as to solve some medical legal problems like paternity diagnosis, genetic counseling, and the identification of criminal, etc., etc. And the next part is oxology, which deals with growth and development of human body. আপনারা আছেন তো? ও সেটা আমি মাঝে মাঝে শুনতে পাই না। Next one is social cultural anthropology. So according to Evans Pritchard, he was very famous to study about Nuer community of Africa. So he gave the definition of social anthropology as it includes the study of all human cultures and society. So to him, social anthropology studies primitive societies and generates data by doing field work. John Lewis
On the other hand, defines social anthropology as social anthropology is a comparative discipline of the study of social institution. যদি তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা অ্যানথ্রোপোলজির ব্রাঞ্চই কিন্তু কি করছে যে অ্যানথ্রোপোলজির মেইন যে দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে কম্পারেটিভ অ্যাপ্রোচ আর একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, সেই দুটোকে নিয়ে কিন্তু কি করছে না চলছে। সো এখানে জন লিউইসের যে ডেফিনেশনটা দিল সেখানেও সেম জিনিসটাই রিফ্লেক্ট হচ্ছে। সোশ্যাল অ্যানথ্রোপোলজি ইজ আ কম্পারেটিভ ডিসিপ্লিন অফ দ্য স্টাডি অফ সোশ্যাল ইনস্টিটিউশন। Social institution means the pillar of society like family, marriage, kinship, political system, religious institution, etc. So these institutions are vary community to community. So social anthropology mainly interested with to study the comparative analysis of these institutions. Next, according to A.C. Dubey, Shama Charan Dubey, he was a famous Indian anthropologist. He defined social anthropology as a part of cultural anthropology because culture is the part of society, yes? So which devotes its primary attention to the study of social structure and religion rather than material aspects of culture. So what are the aims of social cultural anthropology? Social cultural anthropology is mainly interested to answer certain questions. What are they? How societies are organized and the relationship between values and behaviors and why people do what they do. So these are the questions this is to answer. According to the Royal Anthropological Society of Great Britain and Ireland, they gave some aims of social cultural anthropology in particular. So what are they? It studies the primitive culture in its present form. There are many primitive communities which are devoid of modern society, so-called modern society. So there are no penetrance of modern technology in their culture. And social anthropologists mainly interested to study those primitive culture, which is also known as ethnoarchaeology. And the next one, the study of cultural conduct and specific purposes which changes or which evolved the social cultural factors or social cultural institutions of human. And reconstruction of social history, how these institutions are evolved and search for universally valid social laws. These institutions, family, marriage, political system, religious institutions, these are still present and very much valid in our modern society also. So why? So social cultural anthropologist seeks to answer these questions. What are the scope or what are the branches of social anthropology? One is ethnography, that is detailed study of particular community, particularly the primitive one. Familial anthropology, this forms of social cultural anthropology deals with the various institutions of society like family, marriage, kinship, and so on. And economic anthropology deals with the various patterns of economy present in modern society as well as primitive society. আচ্ছা, আরেকটা কথা বলি, সেখানে আরেকটা ইউনিকনেস অফ অ্যানথ্রোপোলজি, এখানে দেখুন ইকোনমিক্স বলে বা পলিটিক্যাল সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে। সো তারাও কিন্তু হিউম্যান পলিটিক্যাল সিস্টেম বা হিউম্যান ইকোনমিকে নিয়ে ডিল করে। তো তাদের সাথে ইকোনমিক অ্যানথ্রোপোলজি বা পলিটিক্যাল অ্যানথ্রোপোলজির মেন ডিফারেন্স কোথায়? ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্সের লোকজন কি করে, মডার্ন যেটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেটার পলিটিক্স আর ইকোনমি নিয়ে ইন্টারেস্টেড, দে আর নট ইন্টারেস্টেড ইন প্রিমিটিভ সোসাইটি। বাট অ্যানথ্রোপোলজি আমরা কি করি না, প্রিমিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন সোসাইটি, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিয়ে আমরা ডিল করি। এটা একটা ডিফারেন্স। নেক্সট ডিফারেন্স হচ্ছে কি, আমরা সবসময় কি করি, মাইক্রো লেভেলে স্টাডি করি, নট ম্যাক্রো লেভেলে স্টাডি।
ওরা সবাই কি করে ম্যাক্রো লেভেলে স্টাডি করে, ওভারঅল একটা স্টেটের ইকোনমিক বা একটা কান্ট্রির ইকোনমি নিয়ে ওরা ইন্টারেস্টেড। ওরা নট ইন্টারেস্টেড ইন লোধা ইকোনমি অর সাঁওতাল ইকোনমি, but anthropology is particularly interested in those micro level study. So এখানে আমাদের ইউনিকনেস কেন, ধরুন আপনারা এখানে আছেন কত না 27 জন, 27। সো আমি বললাম কি ফিল্ডে নিয়ে যাব, সো এখানে আপনাদের মেল ফিমেল রেশিওটা কি আছে না, মেল আছেন হচ্ছেন 25 আর ফিমেল আছে কত না 2 জন। তো আমি বললাম কি ফিল্ডে নিয়ে গিয়ে একটা আমি স্কুল বাড়িতে তোমাদেরকে রাখবো, তো সেখানে একটা প্রবলেম আছে, সেখানে টয়লেট যেটা আছে সেটা কিন্তু স্কুল বাড়িটা থেকে একটু দূরে, তো তোমাদের কারোর অসুবিধা নেই তো। সো যেহেতু তোমরা বেশিরভাগে কি আছে মেজরিটি হচ্ছে মেল, তো তোমরা কি করবে না ধ্বনি ভোট যেটাকে বলে, সেই ধ্বনি ভোটে কিন্তু তোমরা জিতে চলে যাবে, যে মেলগুলোর তো কোনো প্রবলেম নেই। ওরা বলবে না 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 কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এখানে কি হচ্ছে না ফিমেলদের আমি যখন ফিল্ডে নিয়ে গেলাম তখন কিন্তু ওই প্রবলেমগুলো তারা ফেস করতে লাগলো। তো সেই জায়গায় এটা হলো কি না ম্যাক্রো লেভেলে। কেউ কিছু বলছেন? হ্যাঁ বলেন। আমি কিচ্ছু বুঝতে পারলাম না, আপনি এক্ষুনি কি বললেন? আমি বললাম ম্যাক্রো লেভেল আর মাইক্রো লেভেল স্টাডিটার কি ডিফারেন্স। আমি বললাম তোমরা কজন আছো না, এখানে 27 জন আছো, তার মধ্যে ধরো তোমাদের রেশিওটা কি আছে না 25:2, অর্থাৎ 25 হচ্ছে মেল পার্টিসিপেন্ট আর 2 জন হচ্ছে কি না ফিমেল পার্টিসিপেন্ট। আমি বললাম কি তোমাদেরকে যে তোমাদেরকে আমি ফিল্ডে নিয়ে যাব, ফিল্ড মানে কি না একটা জায়গায় গ্রামে আমি নিয়ে যাচ্ছি, তো সেখানে আমি কোথায় রাখবো তোমাদেরকে, একটা স্কুল বাড়িতে রেখে দেবো। তো স্কুল বাড়িতে কি আছে না টয়লেট যেটা আছে সেটা কি আছে না স্কুল বাড়িটা থেকে একটু দূরে, মানে বেরিয়ে গিয়ে তোমাকে টয়লেটে যেতে হবে। সো যেহেতু এই কাজকর্মে মেলদের কোনো অসুবিধা নেই, ছেলেদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না, সো ওরা কি করলো যেহেতু মেজরিটি আছে সেই জন্য সবাই বললো না না কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমি ফিল্ডে নিয়ে গেলাম তখন কি হলো, ওই যে 2 জন মেয়ে আছো তাদের ওই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, রাত্রিবেলা টয়লেট পেলে খুব মুশকিল। তো দেখো এটা হচ্ছে কি না ম্যাক্রো লেভেলে আমি স্টাডি করেছিলাম বলে কি হয়েছে না তোমাদের প্রবলেমগুলো আমার চোখে পড়েনি, কিন্তু আমি যদি কি করতাম মাইক্রো লেভেলে অর্থাৎ ছোট ছোট গ্রুপ করে নিতাম, তারপরে আমি তোমাদেরকে প্রবলেমগুলো আস্ক করতাম, তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো উঠে আসতো। বুঝছো? এইটা হলো কি না মাইক্রো লেভেলে স্টাডি করার সব থেকে বেশি অ্যাডভান্টেজ, কারণ সবকিছুই একই টাইপের তো হতে পারে না। যেমন এই যে ইসকনে মিড ডে মিল দেওয়া নিয়ে এত যে কথা হচ্ছে, কেন হচ্ছে? সবার তো ফুড হ্যাবিট সেম না, সবাই তো সেম ভাবে অভ্যস্ত না, আমরা তো রাজমা চাউল খেয়ে অভ্যস্ত নই। সেখানে যদি দেওয়া হয় তাহলে তাদের কি হচ্ছে না প্রবলেম হবে, যতই সেটা নিউট্রিশিয়াস ফুড হোক, তাই না? তো এই সমস্ত জায়গায় কি হচ্ছে না অ্যানথ্রোপোলজিক্যাল ইমপ্লিকেশন, কারণ আমরা কি করি মাইক্রো লেভেলে স্টাডি করি। সো ইকোনমিক্সের সাথে বা পলিটিক্যাল সায়েন্সের সাথে এখানেই আমাদের কি না ডিফারেন্স। নেক্সট আর কি ব্রাঞ্চ আছে না সিম্বায়োলজি এন্ড লিঙ্গুইস্টিক, and the next one is thoughts and arts. So these are the major branches of social cultural anthropology. সো আজকের ক্লাসটা এত অবধি থাক, নেক্সট দিন আমি কি করবো না আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি নিয়ে